সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি দেখো এই যে ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে, এবং আজকে কিন্তু আমরা কোন বই থেকে অঙ্ক করব তোমরা দেখতেই পাচ্ছ, সাঁতরা পাবলিকেশনের যে বই সেখান থেকে কিন্তু আজকে আমরা কয়েকটা এমসিকিউ ভালো করে সলভ করে নেব। তবে এই এমসিকিউগুলো সলভ করতে গেলে আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবে, এই যে চ্যাপ্টার 2 তার এমসিকিউ কিন্তু আজকে আমরা সলভ করব। এবং চ্যাপ্টার 2 এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের পার্ট 1-এর ভিডিওটা দেখতে হবে। সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করো, কারণ এই যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের পুরো ব্যাপারগুলো আমি তোমাদেরকে একদম ডিটেলসে কিন্তু বুঝিয়েছি। এই যে যেমন দেখো তোমরা এখানে খুব ভালো করে দেখবে, এই যে ক্যাপিটাল মানে কি, মানে মূলধন মানে কি, ড্রয়িংস মানে কি, লাইবিলিটিস মানে কি, তো এই যে সম্পত্তি মানে কি, তোমার এক্সপেন্ডিচার মানে কি, মুনাফা, মূলধন, এগুলোর মানে কি, সব কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেলস বুঝিয়েছি। আগের ভিডিও না দেখলে কিন্তু আজকের এই ভিডিওয়ে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তোমরা আগের ভিডিও দেখো, তারপরে কিন্তু এই ভিডিওর এমসিকিউগুলো দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব এমসিকিউ এর ভিডিওতে। ঠিক আছে। তো দেখো আমরা প্রথমেই করবো একের দাগ থেকে। তো দেখো একের দাগে বলে দিয়েছে বিক্রয়কে রেভিনিউ হিসাবে গণ্য করা হয় যখন, তাহলে দেখো রেভিনিউকে সেলস হিসেবে কখন গণ্য করা হয়। দেখবে আমি তোমাদের আগের ভিডিওতেই করেছিলাম, যখন কোনো একটা বিক্রয় চুক্তি থাকে, অর্থাৎ কোনো একটা সেলস কন্ট্রাক্ট থাকে, তখন আমরা সেলকে কি বলতে পারি কিন্তু রেভিনিউ। ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো আমরা আসবো কতর দাগে, আমরা কিন্তু এবারে আসবো 2-এর দাগে। দেখো 2-এর দাগে বলে দিয়েছে সম্পত্তি ও দায়ের উদ্বৃত্ত হলো, মানে সম্পত্তি থেকে দায়কে উদ্বৃত্ত মানে কি বিয়োগ করলে আমরা কি পাই। সম্পত্তি মানে হলো অ্যাসেট, সেই অ্যাসেট থেকে আমরা যদি দায় মানে কি লাইবিলিটিসকে বিয়োগ করি না, তাহলে আমরা কি পাবো বলো তো, পাবো কিন্তু ক্যাপিটাল। ঠিক আছে, মনে রাখবে, অর্থাৎ ক্যাপিটালকে আমরা কি বলি, মূলধন। ঠিক আছে, এই চ্যাপ্টারটাও কিন্তু আমি তোমাদের করিয়ে রেখেছি, তোমরা ক্লাস 11-এর প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে 3 নম্বরে আমরা আসবো। 3 নম্বরে দেখো কি বলে দিয়েছে, কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ পাওনা থাকলে সেই ব্যক্তিকে কি বলে। তাহলে বলো, যে ব্যক্তির থেকে আমরা ভাবো এই একটা ব্যক্তি, এই একটা লোক, এই লোকটার থেকে আমি টাকা পাই, তাহলে আমি যদি কারোর থেকে টাকা পাই, যে ব্যক্তির থেকে টাকা পাবো সেই ব্যক্তিকে বলা হয় দেনাদার, তাই না, মানে ডেটর্স। কি বলা হয়, ডেটর্স। তারপরে দেখো আমরা আসবো 4-এর দাগে, বলেছে সম্পত্তির উদাহরণ। সম্পত্তির উদাহরণ কি হবে, দেনাদার। দেনাদার মানে ডেটর্স, মানে যার থেকে আমি টাকা পাবো, যে লোকের থেকে আমি টাকা পাবো তাকে আমরা বলি দেনাদার, এবং সেটা একটা সম্পত্তি। কারণ যে সমস্ত লোকেরা আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে তারাই তো হলো সম্পত্তি, যাদের জন্য আমার পকেটে টাকা আসবে তারাই তো হলো সম্পত্তি, তাই না। তাহলে এই লোকটার জন্য আমার পকেটে টাকা আসবে, তাহলে এই লোকটা হলো কি, সম্পত্তি। বোঝা গেল। চলো এবারে আমরা আসবো এই যে 5-এর দাগেরগুলোয়। দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে, বলেছে দায়ের উদাহরণ কি হবে বলো, দায়ের উদাহরণ। দায়ের উদাহরণ হবে পাওনাদার। পাওনাদার মানে যে লোকটা আমার থেকে টাকা পায়। ঠিক আছে, এই লোকটা যদি আমার থেকে টাকা পায় তাহলে এই লোকটার জন্য আমার পকেট থেকে টাকা চলে যাবে, সেই জন্য এই লোকটাকে পাওনাদার বা ক্রেডিটর্স বলে। কি বলে, ক্রেডিটর্স। আর ক্রেডিটর্স হলো কি, দায় বা লাইবিলিটিস। দায় মানে কি, লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস কে হবে, পাওনাদার বা ক্রেডিটর্স। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো 7-এর দাগে। দেখো 7-এর দাগে কি বলে দিয়েছে, নতুন যন্ত্রপাতি বসানোর জন্য মজুরি। তাহলে দেখো কোনো যন্ত্রপাতি যদি আমি কিনি, কোনো যন্ত্রপাতি যদি আমি কিনি, তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটু ডিটেলসে আলোচনা করি এই ব্যাপারটা। তো দেখো এই ব্যাপারটা খুব ভালো করে তোমরা বুঝবে, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, আচ্ছা ভাবো আমার কাছে না আমার একটা আইসক্রিমের দোকান আছে। আইসক্রিমের একটা দোকান আছে। এবারে এই দোকানের জন্য আমি একটা ফ্রিজ কিনেছি, একটা ফ্রিজ। কেন কিনেছি ফ্রিজ, কারণ এই ফ্রিজে আমি আইসক্রিমগুলোকে রাখবো বলে। এবারে দেখো আমি কি করি, কোনো একটা ফ্যাক্টরি থেকে আইসক্রিম কিনে এনে এই ফ্রিজে রাখি। তাহলে এক্ষেত্রে আমি দুটো জিনিস কিনেছি, দেখো আইসক্রিমও কিনছি
আইসক্রিমও কিনতে হবে আমাকে, তাই না? এবং একটা ফ্রিজও কিনতে হবে। আমি যদি একটা দোকান করি আইসক্রিমের, তাহলে আমাকে আইসক্রিমও কিনে আনতে হবে, এবং আইসক্রিমও যেমন কিনে আনতে হবে, একটা ফ্রিজও কিন্তু আমায় কিনতে হবে। এবারে আমি কাস্টমারদেরকে কি বিক্রি করব? আইসক্রিম। যেটা বিক্রি করব আমি কাস্টমারদেরকে, সেটাকে বলা হয় গুডস। কি বলা হয়? সেটাকে বলা হয় গুডস। ঠিক আছে, এক্ষেত্রে আমি আইসক্রিম বিক্রি করব। কাস্টমারদের আমি কি বিক্রি করব? আইসক্রিম। তাহলে আমার কাছে আইসক্রিমটা কি? গুডস। ঠিক আছে। আর এই যে ফ্রিজ, যেটা আমি কিনে এনেছি, আমি কি কাস্টমারদেরকে ফ্রিজ বিক্রি করব? করব না তো। তাহলে এই ফ্রিজটা হলো আমার কাছে গুডস নয়, অ্যাসেট। কি? এই ফ্রিজটা হলো অ্যাসেট। তাহলে যেটা আমি বিক্রির উদ্দেশ্যে কিনে এনেছি, যেটা আমি বিক্রি করবার উদ্দেশ্যে কিনে এনেছি, সেটাকে বলা হয় কি? গুডস। ঠিক আছে। আর যেটাকে আমি বিক্রি করব না, সেটাকে বলা হয় কি? অ্যাসেট। আমি কিন্তু ফ্রিজটাকে বিক্রি করবার উদ্দেশ্যে কিনে আনিনি। ঠিক আছে, আমি ফ্রিজটাকে বিক্রি করব বলে কিন্তু কিনিনি। আমি ফ্রিজটাকে কিনেছি আইসক্রিমগুলো রাখবো বলে, সেই জন্য এটা হলো একটা অ্যাসেট। এবারে আমি একটা অন্য ঘটনা বলি। এবারে ভাবো আমার একটা ফ্রিজের দোকান আছে, এবারে আমি যদি কোনো জায়গা থেকে ফ্রিজ কিনে আনি, ভাবো আমি অনেক ফ্রিজ কিনছি, আমি অনেক ফ্রিজ একটা জায়গা থেকে কিনে আনছি, কিনে এনে বিক্রি করব বলে আমার দোকানে সাজিয়ে সাজিয়ে রাখছি। এবারে আমার একটা ভাবো বড় দোকান আছে, এই দোকানে আমি কি বিক্রি করি? ফ্রিজ। তাহলে আমি এই ফ্রিজগুলোকে কেন কিনে আনছি, আমার দোকানে কেন এনে রাখছি, কেন কিনছি এই ফ্রিজগুলোকে? আমি কাস্টমারদেরকে বিক্রি করব বলে। তাহলে এবারে কিন্তু এই ফ্রিজগুলো আমার কাছে গুডস। গুডস মানে কি? যেটাকে আমি কিনছি কাস্টমারদেরকে বিক্রি করব বলে। আমি এখানে ফ্রিজগুলো কেন কিনে রাখছি? কারণ কাস্টমারদের বিক্রি করব বলে। তাহলে কোনো কিছু আমি যখন কিনছি রিসেলের জন্য, কথাটা খুব ইম্পর্টেন্ট। রিসেল মানে কি? পুনরায় বিক্রয়। পুনরায় বিক্রির জন্য আমি যখন কোনো জিনিসকে কিনছি, তখন তাকে বলা হয় গুডস। আর যখন আমি কোনো জিনিসকে বিক্রির উদ্দেশ্যে কিনছি না, তখন তাকে বলা হয় কি? অ্যাসেট। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করি। এইবারে আমরা এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখব। বলেছে নতুন যন্ত্রপাতি বসানোর জন্য মজুরি। তাহলে নতুন যন্ত্রপাতি বসানো, নতুন কোনো মেশিন কেনা হবে। ঠিক আছে, নতুন কোনো মেশিন কেনা হবে। তো যদি নতুন কোনো মেশিন কেনা হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? অ্যাসেট কিনছি, অ্যাসেট। তো অ্যাসেট কেনা হলে তাকে আমরা কি বলি? মূলধন জাতীয় ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাকে আমরা কি বলি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মনে থাকবে, এটা তো তোমরা জানোই, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবারে যদি বলা হতো আমার যন্ত্রপাতি বিক্রি করার দোকান, আমার কাজই হলো যন্ত্রপাতি বিক্রি করা, তাহলে কিন্তু এটা মূলধন জাতীয় ব্যয় হতো না। ঠিক আছে, তখন সেটা মুনাফা জাতীয় ব্যয় হতো। বোঝা গেল ব্যাপারটা? চলো এবারে আমরা আসবো 9-এর দাগে। দেখো 9-এর দাগেরটা ভালো করে দেখবে। আসবাবপত্র বিক্রেতার কাছে, এই দেখো খুব ইম্পর্টেন্ট। আসবাবপত্র বিক্রেতা মানে আমার একটা ফার্নিচারের দোকান আছে। তাহলে আমি যদি এবারে আসবাবপত্র কিনি, মানে ফার্নিচার কিনি, আমার ফার্নিচারের দোকান, আমার কাজই হলো ফার্নিচার বিক্রি করা। এবারে আমি যদি ফার্নিচার কিনি, মানে সম্পত্তি কিনি, তখন কিন্তু সেটাকে সম্পত্তি হিসেবে ধরা হয় না, তখন সেটাকে পণ্য মানে গুডস হিসাবে ধরা হয়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটাকে আমরা কি বলবো তখন? গুডস বলবো। আমার যদি ফার্নিচারের দোকান হয়, সেক্ষেত্রে আমি যদি ফার্নিচার বিক্রি করি, তখন সেটাকে আমি সম্পত্তি হিসেবে দেখব না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো না, আমি সেটাকে গুডস বা পণ্য বলবো। ঠিক আছে, চলো নেক্সট 10-এর দাগে আমরা আসবো। দেখো 10-এর দাগ করবো না, আমরা শটাং চলে যাব 13-র দাগে। দেখো 13-র দাগে কি বলে দিয়েছে? পণ্য। পণ্য কেনা হলো কি? মুনাফা জাতীয় ব্যয়, তাই না? মুনাফা জাতীয় ব্যয়। পণ্য মানে কি? গুডস। গুডস যদি কেউ কেনে, তখন সেটাকে আমরা বলি কি? এটা হলো একটা মুনাফা জাতীয় ব্যয়, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর অ্যাসেট কিনলে আমরা তাকে বলি মূলধন জাতীয় ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বোঝা গেল? চলো এবারে আমরা 14-এর দাগে আসবো। বলেছে জমি, বাড়ি, আচ্ছা এগুলো পরে আমরা করব। 14-এর দাগেরগুলো আমরা পরে করব নেক্সট ভিডিওতে। আচ্ছা এবারে আমরা আসবো 16-র দাগে। তো দেখো 16-র দাগে কি বলে দিয়েছে?
নিম্নলিখিত কোনটি ব্যবসায়ের লেনদেন নয়? দেখো ব্যবসায়ের লেনদেন নয় যেটা, লেনদেন মানে কি, আমি কিছু দেব বিনিময়ে কিছু পাবো, লেনা দেনা, ট্রানজাকশান যাকে আমরা বলি, ট্রানজাকশান যাকে আমরা বলি। তাহলে দেখো ধারে পণ্য ক্রয় করা মানে আমি ধারে কিছু কিনলাম, তো ভবিষ্যতে তো আমায় টাকা দিতে হবে, তাহলে এটা কিন্তু লেনদেন, এখন দিচ্ছি না, পরে তো দিতে হবে। তো লেনদেন নয় কোনটা জানতে চেয়েছে, নগদে জমি বিক্রয়, তো এটা তো তোমার লেনদেনই হচ্ছে। তারপরে দেখো বলেছে এখানে সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্সার হবে এইটা, কর্মচারী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া। আমি যদি কারোর ইন্টারভিউ নিই তো সেখানে তো কিছু লেনদেন হচ্ছে না, তাই না, লেনা দেনা তো কিছু হচ্ছে না, বোঝা গেল। আচ্ছা 17 দাগে আসবো, লেনদেনের দুটো পক্ষ হয়, মনে রাখবে। এবারে চলে আসবো আমরা 18 দাগে। দেখো 18 দাগে কি বলছে, বলছে যে ঘটনাটি লেনদেন বলে গণ্য হবে। দেখো লেনদেন হিসেবে কোনটা গণ্য হবে, দেখো বলেছে 5,000 টাকার ক্রয় ফরমাস। ক্রয় ফরমাস মানে কি, মানে আমি কিছু কিনবো তার অর্ডার দিলাম, এবার অর্ডার দেওয়া মানেই কি সেই জিনিসটা আমার হাতে আসছে এবং তার জন্য আমি টাকা পেমেন্ট করছি না, আগে আমার কাছে জিনিসটা আসবে, আমি টাকা পেমেন্ট করব, সেটাকে বলা হয় ট্রানজাকশান। কিন্তু এখানে ফরমাস দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে ফোন করে যে আমার এতগুলো খাবার চাই, ভাবো আমি বলছি আমি এতগুলো খাবারের অর্ডার করলাম, তো অর্ডার মানেই কি সেটার লেনদেন হলো না, আগে আমি খাবারগুলো পাবো, টাকা দেব, তারপরে সেটাকে আমরা লেনদেন বলবো, ঠিক আছে। একইভাবে বিক্রয়ের ফরমাস মানে অর্ডার দেওয়া, সেটা লেনদেন নয়, লেনদেন হবে সি এরটা। দেখো বলেছে সি এর দাগেরটায় কি বলেছে, 18 দাগের সরি 18 দাগের সিতে 1,000 টাকার পণ্য ফেরত, আমি যদি পণ্য মানে কি গুডস, আমি গুডস ফেরত করলাম, তো বিনিময়ে আমিও টাকা ফেরত পাবো, তাহলে আমি ফেরত করলাম, আমিও টাকা ফেরত পাবো, তাহলে এটা হলো একটা লেনদেন, তাই না, বোঝা গেল। আচ্ছা 19 দাগে আসবো, 19 দাগে কি বলেছে, লেনদেন সম্বন্ধে সঠিক বক্তব্যটি হলো, তাহলে সঠিক বক্তব্যটা কি হবে, লেনদেন হলো একটা আর্থিক ঘটনা, ঠিক আছে, আমি কিছু দিলাম, আমি কিছু বিক্রি করলাম, বিনিময়ে টাকা পেলাম, আমি কিছু কিনলাম, বিনিময়ে টাকা দিলাম, ঠিক আছে। চলো তাহলে এবারে আমরা আসবো 20 দাগে। দেখো 20 দাগে কি বলে দিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিলে, আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে এটা কেমন লেনদেন হবে, তাহলে এক্ষেত্রে বলে রাখি আভ্যন্তরীণ লেনদেন মানে হলো আমি যদি বিজনেস, আমার যে ব্যবসা সেখান থেকেই আমি লেনাদেনা করছি, তাকে বলা হয় আভ্যন্তরীণ লেনদেন। এবার আমি ব্যবসার বাইরের লোক, আমার ভাবো একটা দোকান আছে, আমি একটা দোকান চালাই, তো আমি যদি ঋণ নিই ব্যাংক থেকে, তাহলে এটা তো আমার বাইরের লোক না, আমি বাইরের লোকের থেকে যদি ঋণ নিই, ব্যাংক হলো কি আমার বাইরের লোক, তাহলে তাকে আমরা বলবো কি বাহ্যিক লেনদেন, বোঝা গেল, বাহ্যিক লেনদেন, অ্যান্সারটা হবে বাহ্যিক লেনদেন। তো এবারে ভাবো আমার একটা বিজনেস আছে, তো আমি কি করলাম, আমি আমার বাড়ি থেকে টাকা আনলাম, আমি আমার বাড়ির লোকের থেকে ঋণ নিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, তখন বলবো আভ্যন্তরীণ লেনদেন। আর ব্যাংক যেহেতু কি বিজনেসের বাইরের লোক, তাহলে আমরা কি বলবো, এটাকে বাহ্যিক লেনদেন। আচ্ছা এবারে দেখো আমরা আসবো 21 দাগে। দেখো বলে দিয়েছে কুরিন, কুরিন কি ধরনের লেনদেন, তো এক্ষেত্রে বলে রাখি, কুরিন, কুরিন মানে কুরিনের একটা বাংলা ইংলিশ মিনিং হলো ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট, ঠিক আছে। আচ্ছা এর মানেটা কি, এর মানেটা হলো আমি যদি কারোর থেকে 1,000 টাকা পাই, ভাবো আমি একটা লোকের থেকে 1,000 টাকা পাই, তো সে আমাকে ভাবো 800 টাকা দিল আর বলল বাকি টাকা দিতে পারবে না, মানে আমার 200 টাকা কী করলো, মেরে দিল, আমার 200 টাকা মেরে দিল আর দিল না, তো এইটাকে আমরা কি বলি, ব্যাড ডেপ্ট, ঠিক আছে। তো এই যে ব্যাড ডেপ্ট, এটা যদি আমায় কেউ না দেয়, এই যে আমার লসটা হলো, এই লসটাকে বলা হয় কাগজি লেনদেন, ঠিক আছে, এটাকে বলা হয় কাগজি লেনদেন, মানে এই ক্ষতিটাকে, মানে আমাদের একটা লেনদেন হলো ঠিকই, কিন্তু এই 200 টাকাটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু কাগজি লেনদেন, ঠিক আছে, লেনদেন, ঠিক আছে, বা এরকমও হতে পারে কাগজি লেনদেন, এটাকে আমরা বলবো কি কাগজি লেনদেন বা নন ক্যাশ ট্রানজাকশান, ঠিক আছে, এটাকে আমরা বলবো নন ক্যাশ ট্রানজাকশান।
এটাকে আমরা কি বলবো, নন ক্যাশ ট্রানজাকশান। আচ্ছা, এর মানেটা হলো, ভাবো আমি কারোর থেকে 1000 টাকা পাই, ভাবো কেউ আমায় 1000 টাকা পাই, তো আমাকে 1000 টাকাটাই ভাবো দিল না, আমার পুরো 1000 টাকাটাই মেরে দিল। তো এটাকে আমরা কি বলি, এটাই কোনো কি লেনা দেনা হলো, মানে আমি কারোর থেকে 1000 টাকা পাই, আমাকে সে টাকাটা দিল না, তার মানে আমি পেতাম আমায় দিল না। তো যেহেতু দিল না, তাহলে এখানে কি কোনো ক্যাশের ব্যাপার নেই, বোঝা গেল, এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই। আমি কারোর থেকে 1000 টাকা পেতাম, আমায় দিল না, তাহলে এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, নন ক্যাশ ট্রানজাকশান। তো আরেকটা উদাহরণ দেখো, নন ক্যাশ ট্রানজাকশানের আরেকটা উদাহরণ হলো অবচয়। মানে কি, অবচয়কে আমরা ইংলিশে বলি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি, অবচয় মানে কি, ব্যাপারটা আমি এবার একটু উদাহরণের মাধ্যমে বলি। ভাবো আমি একটা 8000 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনেছি, এবারে 1 বছর ব্যবহার করবার পরে আমি যদি ভাবি বিক্রি করব, তাহলে আমাকে কি কেউ 8000 টাকা দেবে, দামটা দেবে না, আমাকে ভাবো 6000 টাকা দেবে। তো এই যে 2000 টাকার যে লস, সেটাকে বলা হয়, এই যে লস হলো 2000 টাকা, এই লসটাকে বলা হয় কি, এই যে 2000-এর যে লস, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। বা আমি যে মোবাইলটা এতদিন ব্যবহার করেছি, তার জন্য যে ক্ষয় হয়েছে, তার জন্য যে ক্ষয় হয়েছে, তার জন্যই কি আমাকে 2000 টাকা দেবে না। তো এই যে লসটা, এই লসটাকে আমরা বলি কি, বলি নন ক্যাশ ট্রানজাকশান। ঠিক আছে, নন ক্যাশ ট্রানজাকশান, যে এই লসটাকে আমরা দেখতে পাই না, এই লসটাকে কি আমরা চোখে দেখতে পাই না। তাহলে যেহেতু এই লসটাকে আমরা চোখে দেখতে পাই না, তো এটাকে বলা হয় কি, নন ক্যাশ ট্রানজাকশান বা কাগজি লেনদেন। কাগজি লেনদেনের দুটো উদাহরণ হলো কি কি, ব্যাড ডেপ্ট আর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, চলো এবারে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে ডাইরেক্ট চলে আসি। এখানে যেমন বলে দিয়েছে, কুঋণ মানে ব্যাড ডেপ্ট কী ধরনের লেনদেন হবে, কাগজি লেনদেন। ঠিক আছে, তাহলে এবারে দেখো বলছে লেনদেন কোন ধরনের ঘটনা, লেনদেন আর্থিক ঘটনা। মূলধন কোন ধরনের দায়, মূলধন হলো, তোমাদের আগেই করিয়েছিলাম, মূলধন মানে ক্যাপিটাল। ক্যাপিটাল আমরা কোথা থেকে আনি, বাড়ি থেকে। আমার বাড়ি থেকে যে টাকাটা আমি আনি ব্যবসার জন্য, তাকে বলে মূলধন। তাহলে এটা হলো কি, ইন্টারনাল লাইবিলিটি মানে অন্তর্দায়, মানে কি ইন্টারনাল লাইবিলিটি। এটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের করিয়েছিলাম। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসব কতর দাগে, 25-এর দাগে। দেখো 25-এর দাগে কি বলেছে, বলে দিয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের একটি উদাহরণ হলো, মুনাফা জাতীয় ব্যয়ের একটি উদাহরণ। তাহলে বলো, মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ, যন্ত্রপাতি কেনা তো সম্পত্তি কেনা, ওটা তো মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র কেনা মানে ফার্নিচার কেনা, মূলধন জাতীয় ব্যয়। মানে মূলধন জাতীয় ব্যয় মানে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু বেতন দেওয়া হলো কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো আমি আরেকটা বাদ দিয়ে দিয়েছিলাম, 15-এর দাগেরটা দেখো, বলে যে সম্পত্তির অবচয় কি হবে, কাগজি লেনদেন হবে, তাই না। মানে ডেপ্রিসিয়েশন হলো কাগজি লেনদেন, এই ক্ষতিগুলোকে না দেখা যায় না চোখে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমরা আসবো, তো দেখো এবারে আমরা আসবো 30-এর দাগে। দেখো বলেছে কোনটি হিসাব বইতে লেখা হয় না। দেখো হিসাব বইতে কর্মীদের গুণগত মান মানে এমপ্লয়ি যারা রয়েছে তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু লেখা হয় না। ঠিক আছে, মানে কে কেমন ভালো কাজ করছে এসব কিন্তু হিসাবের বইতে লেখা হয় না। আচ্ছা, মূলধনের প্রকৃতি কেমন, মানে ক্যাপিটাল কি, ক্যাপিটাল হলো একটা অন্তর্দায়, মানে ইন্টারনাল লাইবিলিটি। ক্যাপিটাল কি, ইন্টারনাল লাইবিলিটি। তারপরে দেখো আমরা আসবো 32-এর দাগে। দেখো 32-এর দাগে কি বলে দিয়েছে, যারা ধারে পণ্য ও পরিষেবা দেয়, যারা ধারে আমায় মালপত্র দেয়, তাদের বলা হয় পাওনাদার, তাই না। কারণ কি, এই যে আমাকে ধারে মালপত্র দেবে, তাকে তো আমায় ভবিষ্যতে টাকা পেমেন্ট করতে হবে, তাহলে পাওনাদার আমার থেকে ভবিষ্যতে টাকা পাবে, তাহলে এটা কি, এটা হলো পাওনাদার বা ক্রেডিটর্স হবে। ঠিক আছে, 33-এর দাগে আসবো, বলে দিয়েছে নিম্নলিখিত কোনটা সম্পত্তি নয়। দেখো সম্পত্তি নয় কোনটা, সম্পত্তি নয় হবে প্রদেয় হুন্ডি। প্রদেয় হুন্ডি মানে হলো বিলস পেবেল, বিলসের বি, পেবেলের পি, বিলস পেবেলকে আমরা বলি কি, লাইবিলিটিস, তাই না। তারপরে দেখো আমরা আসবো কতর দাগে, 34-এর দাগে। দেখো 34-এর দাগে কি বলেছে, বলে দিয়েছে নিম্নলিখিত কোনটা লেনদেন, বলো কোনটা লেনদেন হবে।
লেনা দেনা কোনটায় হচ্ছে বলো এখানে? দেখো লেনদেন, দেখো মিস্টার রায়কে ব্যবস্থাপক হিসেবে মাসিক 10,000 টাকা বেতনে নিয়োগ। তাহলে আমি যদি কাউকে নিয়োগ করি সেটা কি করে? আমি একটা কোম্পানির কর্মচারীকে চাকরিতে নিয়োগ করলাম, অ্যাপয়েন্ট করলাম, তো সেটা তো লেনদেন নয়। লেনদেন হবে সে কাজ করবে, তাকে মাইনে দেব, তখন সেটা লেনদেন। সে কাজ করেছে, ব্যবস্থাপক মানে ম্যানেজার, ম্যানেজার কাজ করবে, তাকে আমি মাইনে দেব, তারপর সেটাকে লেনদেন বলবো, তাই না? তাহলে এটা লেনদেন হবে না কাউকে নিয়োগ করলে। আচ্ছা, বোনের বিয়েতে উপহার দিলাম, লেনদেন নয়। লেনদেন কোনটা? এই যে 20,000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংকে চলতি হিসাব খোলা, মানে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, এটা হলো লেনদেন। ঠিক আছে, আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, কেন লেনদেন? আমি ব্যাংকে 20,000 টাকা দিলাম, এবার ব্যাংক কি করবে? 20,000 টাকাটা অন্য লোককে লোন হিসেবে দেবে, নিজেরা খাটাবে, ব্যবসায় ইউজ করবে। ব্যাংকে টাকা দেওয়ার মানে কি? ব্যাংক 20,000 টাকাকে ইউজ করবে, বিনিময়ে আমায় ইন্টারেস্ট দেবে, তাই না? বোঝা গেল? তাহলে এখানে সিটা হবে অ্যান্সার, লেনদেন। আমি কিছু দিচ্ছি, বিনিময়ে ব্যাংক আমায় দিচ্ছে। আমি ব্যাংককে 20,000 দিচ্ছি, বিনিময়ে তার এগেনস্টে আমায় ব্যাংক একটা ইন্টারেস্ট দেবে, তাই না? আচ্ছা চলো, 35-এর দাগে কী বলেছে? কোনটা দায় মানে লাইবিলিটিস নয়? কোনটা লাইবিলিটিস নয় বলো? তাহলে দেখো লাইবিলিটিস নয় হলো এই যে পেটেন্ট রাইট বা কৃতিসত্ত্ব, এটা কিন্তু একটা সম্পত্তি। ঠিক আছে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখো 36-এর দাগে বলেছে কোনো সম্পত্তি ক্রয় করা হলে, কোনো অ্যাসেট যদি আমি ক্রয় করি, তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন জাতীয় ব্যয় বলা হয়। এরপরে আমরা আসবো 38-এর দাগে। দেখো বলে দিয়েছে প্রদেয় বিল, মানে কি বললাম? বিলস পেবেল, বিলসের বি, পেবেলের পি, বিলস পেবেল। তাহলে বলো বিলস পেবেল কি? একটা দায়, তাই না? একটা দায়, তো মানে একটা লাইবিলিটিস, তো দায় মানে কি? লাইবিলিটিস, তো তাই না? আচ্ছা, তারপরে 41-এর দাগে আমরা এবারে আসবো 41-এ দেখো কি বলেছে? বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট। বিনিয়োগ মানে কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি? একটা সম্পত্তি, একটা অ্যাসেট, তো তাই না? 42-এর দাগে দেখো কি বলে দিয়েছে? বলেছে কোনটা মূলধন জাতীয় খরচ বলো? মূলধন জাতীয় খরচ মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো বাড়ি বানানোর জন্য যদি কোনো খরচ হয়, দেখো বাড়ি বানানোর জন্য মজুরি দেওয়া হচ্ছে, তাহলে সম্পত্তি, বাড়ি হলো সম্পত্তি, সম্পত্তি তৈরিতে বা সম্পত্তি কেনাতে যদি কোনো খরচা হয় তখন তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়, কারণ বাড়ি হলো সম্পত্তি, তো না, অ্যাসেট, তো না? বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা আসবো 44-এর দাগে। দেখো 44-এর দাগে কি বলেছে? বলেছে ড্রয়িংস বা উত্তোলন। ড্রয়িংস হলো প্রকৃতপক্ষে, ড্রয়িংস মানে কি? আগের দিনে আমি বলেছিলাম, আমি ভাবো বাড়ি থেকে যদি 1,000 টাকা ব্যবসা করার জন্য নিয়ে আসি, তাকে বলা হয় ক্যাপিটাল। আর এই 1,000 টাকা আমি যদি ব্যবসা করার জন্য নিয়ে আসি, তাকে কি বলে? ক্যাপিটাল। এবারে আমার বাড়ি থেকে বলল যে 100 টাকা দিয়ে যেতে, তাহলে ওই 100 টাকাটা আমি যদি দিয়ে দিই বাড়িতে, তখন তাকে বলা হয় কি? ড্রয়িংস। তখন তাকে কি বলা হয়? ড্রয়িংস। তখন তাকে বলা হয় ড্রয়িংস। তাহলে আমি 1,000 টাকা বাড়ি থেকে এনেছিলাম, 100 টাকা আবার বাড়িতে ফেরত করে দিলাম, তাহলে আমার ক্যাপিটালের পরিমাণটা কমে গিয়ে কত হয়ে গেল? 900 টাকা। তাহলে ড্রয়িংসের ফলে কি হয়? মূলধনের হ্রাস ঘটে, রিডাকশান অফ ক্যাপিটাল, ক্যাপিটালের রিডাকশান হয়, তাই না? 45-এরটায় দেখো বলে দিয়েছে গুডস বলতে কি বোঝায় বা পণ্য বলতে কি বোঝায়? যা আমরা বিক্রয় করার যা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সি এর অ্যান্সারটা হবে, সি এর দাগেরটা অ্যান্সার হবে। এই যে আইসক্রিমের দোকানের উদাহরণটা দিলাম, আমি আইসক্রিম কিনছি বিক্রি করার জন্য, আইসক্রিম আমার কাছে পণ্য। আমার কাজই যদি হয় ফার্নিচার বিক্রি করা, আমার কাজ যদি হয় ফার্নিচার বিক্রি করা, তাহলে ফার্নিচারটা আমার কাছে পণ্য। ঠিক আছে, আমি বিক্রি করার উদ্দেশ্য যদি কিনে থাকি, তখন তাকে বলা হয় গুডস। আর যদি আমি বিক্রি করার উদ্দেশ্যে না কিনি, তখন তাকে বলা হয় অ্যাসেট। সেটা কিনলে তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। তাহলে বোঝা গেল তো ব্যাপারটা? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।